সবাইকে ওয়েলকাম করছি যমুনা ব্যাংক প্রেজেন্টস টিবিএস ম্যাচ অ্যানাটমিতে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। সঙ্গে আছি আমি মৌসুমী এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালবেলায় অর্থাৎ ভোর 6:30 শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল এবার ওয়ার্ল্ড কাপের এবং সেই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং সেই সাথে সাউথ আফ্রিকা এবং সেই ম্যাচটি দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। দর্শক, আমি জানি না আসলে কে কোন দলের সাপোর্টার, বাট আমার কাছে মনে হয় যে আফগানরা এত চমৎকারভাবে এই পর্যন্ত এসেছে, তারা আসলে ডিজার্ভ করে। অন্যদিকে সাউথ আফ্রিকার কথা বললেও কিন্তু একই কথা বলতে হবে যে খুব দুর্দান্তভাবে জয় পেয়ে কিন্তু এখানে এসেছে। যদিও কিছু ম্যাচে তারা দেখা গেছে যে একটু হারতে জয়লাভ করেছে, তারপরেও সবাই চাইবে তাদের সেরাটুকু দিতে এবং অবশ্যই সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার জন্য চেষ্টা করতে। সো সেই শো অর্থাৎ সেই ম্যাচের প্রি শোতে সবাইকে ওয়েলকাম করছি আমি মৌসুমী। আরও একবার আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন স্পোর্টস বাংলার এডিটর এম কায়সার। হ্যালো, কেমন আছেন? থ্যাংক ইউ। এবং সেই সাথে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্পোর্টস জার্নালিস্ট রিয়াসাদ আজিম। হ্যালো, কেমন আছেন? খুব ভালো আছে। ওকে, আমি আপনার কাছে আসবো ভাইয়া। আমি একটু কায়সার ভাইয়ের সাথে কথা বলে তারপর আপনার সঙ্গে কথা বলছি। মুখোমুখি হচ্ছে আজকে আফগানিস্তান এবং সেই সাথে সাউথ আফ্রিকা। যদি অ্যাজ অ্যান অডিয়েন্স আমি বলি, তাহলে আমার কাছে মনে হয় যে আফগানরা এগিয়ে যাক। আই ডোন্ট নো, যদিও আমরা লাস্ট একটু তাকালে দেখতে পাবো যে মাত্র দুবারই তারা মুখোমুখি হয়েছে ওয়ার্ল্ড কাপে এবং সেখানে দুবারই সাউথ আফ্রিকা জয়লাভ করেছে। কিন্তু এখন যদি একটু তাকায় আফগানদের দিকে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বাংলাদেশকে হারানো, একটা গুড ফর্মে তারা রয়েছে, একটা ছন্দে রয়েছে, সেটা একটা বড় ফ্যাক্ট। আবার অন্যদিকে সাউথ আফ্রিকাও কিন্তু ছেড়ে দেবার পাত্র না আসলে। রাইট, আপনি দেখবেন যে এই ধরনের ক্রিকেটে রিসেন্ট ফর্মটা অনেক কাউন্টেবল। আপনি যে কায়দায় আফগানিস্তান শেষ দুটো ম্যাচ জিতেছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বাংলাদেশকে হারিয়েছে, তাতে নিশ্চিতভাবে তারা কিন্তু মানসিকভাবে কিছুটা চাঙ্গা থাকবে এবং অনেক উৎফুল্ল থাকবে। এই ম্যাচে তারা নিজেদেরকে আরও ভালো পারফরমেন্স করার একটা তাগিদটুকু অনুভব করবে এবং যে কায়দায় তারা, যেটি বললাম যে কায়দায় তারা হারিয়েছে, সেখানে তাদের মধ্যে এক ধরনের খিদে, আরও সাফল্য পাওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু তীব্রভাবে ফুটে উঠেছে। আপনি মাত্র 20 বছর আগে এই দেশটা আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা রেখেছিল, মাত্র 20 বছর আগে 2004 সালে। সে 20 বছরের মধ্যে তারা টুর্নামেন্টের সেমিফাইনালে খেলছে, কে জানে হয়তো ফাইনালেও খেলতে পারবে। সো এটা নিশ্চিতভাবে তাদের জন্য অনেক বড় একটা উল্লম্ফন এবং তাদের বড় এক ধরনের উন্নতিটা তারা দেখিয়েছে। এবং এই উন্নতিটা শুধুমাত্র যে আপনি ফ্লুক সেটা আপনি বলতে পারবেন না, সেটা কিন্তু দে ডিজার্ভ ইট। তারা যে কায়দায় খেলেছে, এই টুর্নামেন্টের শুরুতে তারা আপনি নিউজিল্যান্ডকে হারিয়েছিল এবং নিউজিল্যান্ড সেই হারের ধাক্কা সামাল দিতে না পেরে নিউজিল্যান্ড কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তো যে টুর্নামেন্টে আপনি শুরুটা করলেন, আপনি নিউজিল্যান্ডকে হারিয়ে তারপরে আপনি সুপার 8-এ উঠে যে কায়দায় আপনি অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারিয়ে যেভাবে সেমিফাইনালে খেলছেন, নিশ্চিতভাবে এটা তাদেরকে অনেক বড় একটা মানসিক শক্তি দিবে। ওয়ারেজ আপনি উল্টো দিকে যদি দেখেন যে সাউথ আফ্রিকা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে যা খেলেছে তারা আনবিটেন। তারা কিন্তু আপনি এখন পর্যন্ত ভারত এবং সাউথ আফ্রিকা কোনো ম্যাচ হারেনি এখন পর্যন্ত এই বিশ্বকাপে। তাদের সামনেও একটা ভালো সুযোগটা রয়েছে। তারা খুবই আপনার ভারসাম্য করা একটা দল এবং যে উইকেটে খেলা হয়েছে, বিশেষ করে আপনার নিউ ইয়র্কে যে মাঠে খেলা হয়েছিল, নিউ ইয়র্ক, ডালাস এবং ফ্লোরিডায়, সেটার সাথে তারা খুব ভালোভাবে অ্যাডাপ্টেড করে নিতে পেরেছিল। এবং আপনি দেখবেন যে এই টুর্নামেন্ট আপনি সাউথ আফ্রিকা হারতে জিতেছে। এটা কিন্তু টি-20তে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটি হলো যে সবসময় মোমেন্টাম যে আপনার পক্ষে থাকবে তা না, কিন্তু মোমেন্টামটাকে আপনি যে কোনো মুহূর্তে আপনি নিজের পক্ষে যখনই নিয়ে আসবেন, দ্যাট মিনস আপনি এটার সাথে খুব অভ্যস্ত হয়ে যাচ্ছেন, অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছেন। বাংলাদেশের সাথে তারা 4 রানে একটা ম্যাচ জিতেছে, শেষ ওভারে ম্যাচটা ছিল, 6 বলে 11 রান দরকার, কিন্তু সেই ম্যাচটা 4 রানে জিতে নিয়েছে। ঠিক একইভাবে ফিরি, আপনি নেপালের সঙ্গে তারা 1 রানে ম্যাচটা জিতেছে। সো ক্লোজ ম্যাচটা তারা জেতার এক ধরনের অভ্যাসটুকু গড়ে ফেলেছে এখানে। এবং আপনি যে মাঠে খেলা হবে, ত্রিনিদাদ টোবাগোর যে মাঠে খেলা হবে, এটা ব্রায়ান লারা স্টেডিয়ামে, সেই মাঠে কিন্তু আপনার লো স্কোরিংয়ের ম্যাচ। আমরা এখন পর্যন্ত এখানে 4টা ম্যাচ দেখেছি। এই 4টা ম্যাচের মধ্যে আপনি হাইয়েস্ট স্কোর হয়েছে 149, যেটা ওয়েস্ট ইন্ডিজ করেছিল। এবং বাদবাকি ম্যাচগুলো কিন্তু 3টা ম্যাচ আপনার লো স্কোরিং, 100-এর নিচে কিন্তু রান হয়েছে। নিশ্চিতভাবে এটা একটা আপনার যে উইকেট, এই উইকেটে আপনার স্লো, মন্থর এবং অসমান বাউন্সও রয়েছে। সো এই ধরনের উইকেটে আপনি যে অনেক বড় একটা পরীক্ষায় পড়তে হবে দু দলের ব্যাটারদেরকে। সৌভাগ্যের বিষয়টা হলো যে আফগানিস্তানও জানে যে এই উইকেটে কেমনভাবে ব্যাটিং করতে হবে, যেটা তারা খুব ভালো মতো আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সেটা করে দেখিয়েছে। তারা 20 ওভার ব্যাট করেছিল এবং সেখানে মাত্র 115 রান তারা করেছে। সেই রানটা তারা ডিফেন্ড করতে পেরেছে। একই রকমভাবে সাউথ আফ্রিকাও আপনি স্লো উইকেটে
কেমন করে ব্যাটিং করতে হয় এবং সেটা ডিফেন্ড করতে হয়, দে নো ইট বেটার। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা হবে একটা দারুণ হাড্ডাহাড্ডি একটা ম্যাচ। এক্স্যাক্টলি, এবং ব্রায়ান লারা স্টেডিয়ামের যে ত্রিনিদাদ যে মাঠটা, সেখানে কিন্তু এর আগে আফগানরা খেলেছে, এবং যদি আমি বলি যে ফার্স্ট ইনিংসের এভারেজ এখানে লাস্ট 4 ম্যাচে 90.5 এবং অন্যদিকে সেকেন্ড ইনিংস হচ্ছে 89.3। রাইট, তো আপনি 20 ওভারে আপনি আফগানরা কিন্তু 101 করেছিল 3 উইকেট, অন্যদিকে মানে পিএনজির সঙ্গে ম্যাচটা ছিল, পিএনজি 95 করেছিল। রাইট, সেটা যদি আফগানরা আগে ব্যাট করতে পারতো তাহলে এই উইকেটে তাদের একটা ব্যাটিংয়ের মানে আগে ব্যাটিং করলে কত রান করা যেতে পারে সেটার একটা হিসেবটা তারা বের করতে পারতো। তারপরেও তারা স্লো উইকেট ছিল এবং এখানে তারা ম্যাচ জিতেছে। নিশ্চিতভাবে তারা এই ম্যাচ উইকেটের ক্যারেক্টার সম্পর্কে খুব ভালো মতো জানে। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে সেই ম্যাচগুলো হয়েছিল অনেক আগে, এবং সেই ম্যাচের শেষে কিন্তু আপনি প্রায় সপ্তাহখানেকের মতো সময় চলে গিয়েছে। নিশ্চিতভাবে কিন্তু আপনি সেমিফাইনাল ম্যাচের জন্য সেই মাঠের উইকেটগুলো কিছুটা হলে একটু রিবিল্ড করা হয়েছে। আপনি পুরো রিবিল্ড তো করতে পারবেন না, কিন্তু তারপর আপনাকে সেখানে যখন একটু মেরামত করবেন, আপনি সেই অনেকদিন খেলা হয়নি, সেখানে যখন আপনি বেশি করে আপনার রোল করা হবে উইকেটে, সেই উইকেট কিছুটা হলেও আপনার ব্যাটিং সেখান থেকে কিছুটা সহায়তা পাবেন। এবং আমরা জানি যে মানে বিশ্বকাপের মতো বড় আসরে সেমিফাইনাল খেলা হচ্ছে, সেখানে শুধুমাত্র যদি আপনার ওই বোলিং ওরিয়েন্টেড উইকেট থাকে বা আপনার অসমান বাউন্স থাকে, ব্যাটারদের এখানে রান তুলতে অনেক কষ্ট হয়, তাহলে ম্যাচটা খুব একটা মানে জমবে না। সো সেই জিনিসটা আইসিসিও জানে, আইসিসি সময় পেয়েছে, 1 সপ্তাহের মতো সময় পেয়েছে। সো এই উইকেট আপনি এর আগে যে 4টা ম্যাচ যেভাবে হয়েছিল একেবারে লো স্কোরিং ম্যাচ হয়েছিল, আমার মনে হয় সেখান থেকে কিছুটা হলেও একটু বেরিয়ে আসবে। সব কিছু নির্ভর করবে যে উইকেট কেমন হয়, ওই দিনের কন্ডিশন কেমন থাকে, এবং সেটার উপরে কিন্তু নির্ভর করবে যে এই ম্যাচের পরিস্থিতি বা এই ম্যাচে কত রান হতে পারে। যেটি আপনি বললেন যে দুটোই আপনার ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংসে দুটোই আপনি পার স্কোর আসছে আপনার 100-র নিচে। তো এখানে আপনার ব্যাটিং করাটা খুব একটা সহজ কোনো বিষয় হবে না। তারপর আমি আশা আছি যে যেটি বললাম যে যেহেতু এটা রিবিল্ড করা হচ্ছে, এই উইকেটটা কিছুটা হলেও একটা ব্যাটিং ওরিয়েন্টেড উইকেট হতে পারে। তুমি তাই আমি চলে যাবো এবারে রিয়াসাদ আজিমের কাছে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রহমানুল্লাহ গুরবাজ বোধহয় ইনজুরিতে রয়েছেন, সেই জায়গায় কোনো চেঞ্জেস হতে পারে নিশ্চয়ই, হলে আসলে কাকে আনা যেতে পারে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় মানে একদম চেঞ্জ হবে কি হবে না এটা না একটা টেকনিক্যাল জায়গা, মানে আপনি বলতে পারবেন না যে ওরা চেঞ্জ করবে। আপনি যদি খেয়াল করে দেখেন গুরবাজদের উপরে এত বেশি আফগানিস্তান ডিপেন্ডেন্ট যে তাদের স্টার্টটা কেমন হয় এটার উপর ডিপেন্ড করে যে আসলে তারা কতদূর আগাবে, তাদের স্কোরটা কেমন হবে, বোলারদের জন্য টার্গেটটা কিভাবে সেট হবে। এবং ইন্টারেস্টিং পার্ট যেটা, সেই স্টার্টটাই কিন্তু আসলে করেই দেয় হচ্ছে গুরবাজ। আপনি যদি খেয়াল করে দেখেন যে যারা টপ রানস গেটার বা টপ উইকেট টেকার পুরো ওয়ার্ল্ড কাপে নট ফর আফগানিস্তান, সেখানটাও কিন্তু আফগান ক্রিকেটারদের একটা বিশাল আধিপত্য। মানে এটা কিন্তু অনেক বড় মেসেজ ক্যারি করে, যেখানটায় রোহিত শর্মা, বিরাট কোহলি, কুইন্টন ডি কক, মানে অনেক বিগ নেমস কিন্তু এখানটায় রয়েছে, তাই না? এবং এই বিগ নেমসগুলোর মাঝখান থেকে যখন আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টে কেউ, ব্যাটিং ডিপার্টমেন্টে কেউ, দে আর লিডিং ইন দ্য লিডার বোর্ড, এটা অনেক কিছু মিনিং ক্যারি করে। তার মানে হচ্ছে তারা এদের উপর ডিপেন্ড করে। সো যাদের উপর ডিপেন্ড করে বা ডিপেন্ডেন্ট না, বা একই সাথে হচ্ছে যাদের কারণেই হচ্ছে একটা দল জয়ের পথে থাকছে, এই টাইপের ক্রিকেটারদের ব্যাপারে একটু টেকনিক্যালি তারা থাকে, যে আসলে খেলবে না ক্লিয়ার করতে চায় না ব্যাপারটা, যে শেষ পর্যন্ত প্রতিপক্ষ একটা কনফিউজিং অবস্থায় থাকে। আমার কাছে মনে হয় যে সেই ব্যাপারটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এই প্র্যাকটিসটাই হয়। কাসাবে নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। তবে এইখানটায় আমার কাছে কেন যেন মনে হচ্ছে, আপনি যেটা শুরুতেই বললেন যে আফগানিস্তান কেন যেন মনে হচ্ছে জিতে যেতে ভালো হয়, একটা মন থেকে সাপোর্ট আসছে, এটার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। এটার যথেষ্ট কারণ রয়েছে। আমি যদি একটু ইতিহাসটা দেখার চেষ্টা করি, অফিসিয়াল যে ম্যাচ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আফগানিস্তান খেলেছিল 2004 সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ট্রফি, এই টুর্নামেন্টের নাম ছিল, ওকে, এখন থেকে 20 বছর আগে। এবং সেই 20 বছর আগে প্রথম যে অফিসিয়াল ম্যাচটা খেলেছিল, সেই ম্যাচ খেলা একজন ক্রিকেটার এই দলেও রয়েছেন, মোহাম্মদ নবী। হ্যাঁ, মোহাম্মদ, এবং মজার ব্যাপার যেটা, তার ছেলেও হচ্ছে কিন্তু আন্ডার 19 এ খেলছে আফগানিস্তানের হয়ে। হ্যাঁ, তো 39 বছর বয়সী নবী এখনো আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করছে। এবং তার থেকে বড় ব্যাপার, ইএসপিএন ক্রিকেট ফোরাম আমি একটা রিপোর্ট করছিলাম কিছুক্ষণ আগে, যে অনেক ক্রিকেট নেশনস রয়েছে যারা হচ্ছে 50 ইয়ার্সেও ওই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালটা পর্যন্ত যেতে পারেনি। এবং এই ওয়ার্ল্ড কাপ থেকে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ল্ড কাপ ধরা হচ্ছে, অ্যাজ 20 ক্রিকেটিং নেশনস আর পার্টিসিপেটিং হিয়ার। তো এত বড় একটা টুর্নামেন্টে যখন আপনি মাত্র 20 বছরের আপনার অফিসিয়াল যাত্রায় সেমিফাইনাল সেঞ্চুরি করে ফেলতে পারবেন, এন্ড আপনার জাস্ট 2টা জয় দরকার আপনি চ্যাম্পিয়ন হওয়া থেকে, এটা কিন্তু একটা বিশাল সাকসেস। এবং ওই সাকসেসের পথে আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা অবস্থায় রয়েছে যেখানটায় পুরো প্রকৃতি তাদের ফেভারে। উইকেট নিয়ে আপনারা অনেক কথা বললেন, ব্রায়ান লারা স্টেডিয়ামের উইকেট, সেখানকার পার স্কোর গুলো নিয়ে কথা হলো। এই স্টেডিয়ামে এখন পর্যন্ত এবারে ওয়ার্ল্ড কাপে 139-49 এরকম একটা স্কোর হচ্ছে, হাইয়েস্ট স্কোর। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় হচ্ছে সবকিছু আফগানিস্তানের ফেভারে। আফগানিস্তানকে এখন পর্যন্ত এবারে বিশ্বকাপে বিশাল স্কোর করতে পেরেছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে 146 করার পর।
মানে 146 করার পর তারা সেটা ডিফেন্ড করেছে। তাদের অ্যাবিলিটি, যে বাংলাদেশের ধরেন হচ্ছে মহামান্য ক্রিকেটার আমাদের রাজপুত্ররা, তারা যে কথাগুলো বলে যে আমাদের অ্যাবিলিটি হচ্ছে 160-70, 160-70 তো আমরা করতে পারি না। আফগানিস্তান ঠিকই 146 করার পর ম্যাচ জিততে পারে, আমরা পারি না। হিয়ার ইজ দ্য ডিফারেন্স, তারা জানে যে তাদের কি করতে হবে। তো ওই যে 146 150 করার যে তাদের অ্যাবিলিটি, এবং এই টাইপের রানগুলো তারা যে টাইপের উইকেটে করে, সেখানটাই সেমিফাইনাল হচ্ছে। আবার এই টাইপের রানগুলো ডিফেন্ড করার জন্য যেই বোলিং অ্যাটাকটা খুব বেশি দরকার প্রতিপক্ষের এগেইনস্টে, সেটা তারা বিলং করছে। আপনি কাকে ছোট করে দিবেন? রশিদ খান যেটা করতে পারেন, ফজল ফারুকী যেটা করতে পারেন, নূর যেটা করতে পারেন, মোহাম্মদ নবী যেটা করতে পারেন, এত অপশন তো অন্য কোথাও নেই। হয়তো মাকরাম শামসিরা বল করবেন ঠিকই, স্পিন করবেন ঠিকই, ঘুরাবেন ঠিকই, আফগান ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন ঠিকই, বাট এন্ড অফ দ্য ডে দা ওয়ে অ্যাকচুয়ালি আফগানিস্তান প্রকৃতি প্রদত্ত ভাবে একটা বেনিফিশিয়ারি অবস্থায় রয়েছে। আমার কাছে মনে হয় যে খুব বড় কোনো অঘটন না ঘটলে আফগানিস্তান এবার কিন্তু ফাইনালিস্ট। আমারও তাই মনে হচ্ছে এক্স্যাক্টলি। এবং আরেকটা ব্যাপার, আমি যদি ভুল না করি রিয়াসাত ভাইয়া, তারা টপ যে 5 উইকেট টেকার রয়েছেন তাদের মধ্যে হচ্ছে 3 জন আফগান বোলার আছে। তারাও কিন্তু মানে এই দিকটাও তো খুব স্ট্রং। এখনো বলা যায় না যে আলটিমেটলি কি হতে চলেছে। আমি আবার ভাইয়ের কাছে চলে আসি, একটু দেখে নিব এই মুহূর্তে সুপার 8 ফর্ম টি20 এবং সাউথ আফ্রিকার দিকে যদি একটু আমি তাকাই লাস্ট 3 টি20 মানে 3 ম্যাচেস, তাহলে দেখতে পাবো যে সাউথ আফ্রিকা 3 উইকেটে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, অন্যদিকে 7 রানে জয়লাভ করেছে ইংল্যান্ডের এগেনস্টে, এবং একই সাথে 18 রানে জয়লাভ করেছে ইউএস এর এগেনস্টে। এবং আফগানিস্তানের দিকে যদি তাকাই, তারা আসলে বাংলাদেশের কাছে জয়লাভ করেছে 8 উইকেটে, সরি 8 রানে, হ্যাঁ, এবং একই সাথে তারা 21 রানে জয়লাভ করেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, এবং অন্যদিকে হেরেছে ইন্ডিয়ার কাছে 47 রানে। একটু প্রবাবল একাদশটা আমি দেখে নিব। সাউথ আফ্রিকার দিকে যদি খেয়াল করি, কুইন্টন ডিকক, রেজা হেনরিক্স, অ্যাডন মার্করাম, স্টাফস রয়েছে তাদের হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জনসন, কেশব মহারাজ, কাগিজো রাবাদা, বার্টম্যান অ্যান্ড এনরিচ নরখিয়ে। রাইট। এবং একটা চেঞ্জ এখানে আসতে পারে আমার কাছে মনে হচ্ছে। আপনি দেখবেন যে যেহেতু উইকেট স্লো এবং বন্ধর, এখানে তারা খুব সম্ভবত 2 জন স্পিনার নিয়ে খেলবে। শেষ ম্যাচটা কিন্তু তারা তাই করেছিল, কেশব মহারাজ এবং তাবরিজ শামসি খেলেছেন। আর তাবরিজ শামসি আপনি সিপিএলে অনেক ম্যাচ খেলেছেন, এখানকার উইকেট কন্ডিশন সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে, এবং সর্বশেষ ম্যাচে তিনি কিন্তু ম্যান অফ দি ম্যাচও হয়েছেন। 3 উইকেট পেয়েছিলেন, 27 রানে ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন। নিশ্চিতভাবে তাকে কিন্তু আপনি রেখেই এই পরিকল্পনাটা করবে, যেহেতু উইকেট একটু স্লো। ওকে, সো কেশব মহারাজ উইথ হচ্ছে তাবরিজ শামসি, এবং তাবরিজ শামসি যদি খেলেন তাহলে একজন পেসারকে আপনার কমাতে হবে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বার্টম্যানকে খুব সম্ভবত এখান থেকে ড্রপ করা হতে পারে। ওকে, এর ব্যাপারে কোনো কিছু অ্যাড করতে চাইবেন কিনা রিয়াসাত ভাইয়া? না, আমার কাছে মনে হয় আসল ভাই একদম স্পট অন। মানে এই টাইপের উইকেটে আপনি যত স্পিন অপশন বাড়াবেন অথবা পেস অপশন যদি আপনার থাকে, সেই অপশনটা যদি মুস্তাফিজ টাইপের বোলার কেউ হয়, তাহলে আমার কাছে মনে হয় যে খুব বেশি কার্যকর, যেহেতু মুস্তাফিজ শুধুমাত্র বাংলাদেশে রয়েছে এবং তাদের কাছে স্পিনাররাই রয়েছে। তো ডেফিনেটলি কেশব মহারাজ এবং তাবরিজ শামসি, একই সাথে মাকরামও হচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম যে সেকেন্ড ওভারই বল হাতে নিয়েছিলেন। তো থার্ড অপশন হিসেবে আমার কাছে মনে হয় যে এডেন মাকরামও থাকবেন। ওকে, আমি একটু দেখে নিব আফগানিস্তানের প্রবাবল একাদশ। রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমর জয়, করিম জান্নাত, রশিদ খান, মোহাম্মদ নবী, গুলবাদিন, এবং নাইংলিয়া কারোতে নূর আহমেদ, নভিনুল হক, ফজল হক ফারুকি। রাইট। এখানে একটা চেঞ্জ আসতে পারে, সেটা হলো যে আপনি শুরুতেই বলছিলেন যে রহমানুল্লাহ গুরবাজ একটু ইনজুরিতে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি একটু হ্যামস্ট্রিং টান পেয়েছিলেন, এবং দেখবেন যে আপনি উইকেট কিপিং তিনি কিন্তু করেননি। সো এই ধরনের যে এই ম্যাচেও তিনি যদি খেলেন, নিশ্চিতভাবে কিন্তু উইকেট কিপিং হিসেবে করবেন, এবং উইকেট কিপিং করাটা অনেক টাফ বিষয় 20 ওভারের মধ্যে। সেখানে যদি আপনি 100% ফিট না হন, তাহলে আপনি কিন্তু করতে পারবেন না। তো তার ইনজুরি নিয়ে এখন পর্যন্ত সেইরকমভাবে কংক্রিট কোনো কিছু একটা সিদ্ধান্ত পাওয়া যায়নি। খুব সম্ভবত রহমানুল্লাহ গুরবাজ যদি এই ম্যাচে মিস করেন, নিশ্চিতভাবে তার ব্যাটিং সার্ভিসটা মিস করবে এই আফগানিস্তান, কোনো সন্দেহ নেই। রহমানুল্লাহ গুরবাজ যদি না খেলেন, তাহলে মোহাম্মদ ইশাক তার জায়গায় আসতে পারেন। আর যদি রহমানুল্লাহ গুরবাজ খেলেন, তাহলে মোহাম্মদ ইশাক খেলবেন, কারণ মোহাম্মদ ইশাক কিন্তু আপনি কিপিংও করতে পারেন। সেক্ষেত্রে করিম জান্নাত খুব সম্ভবত বাদ যাবেন, কারণ গত ম্যাচে করিম জান্নাতের উপর আপনার রশিদ খান খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তিনি কিন্তু রান করতে পারেননি সেরকমভাবে, এবং শেষের দিকে আপনি দেখবেন যে রান নিতে গিয়ে এক ধরনের সমস্যায় পড়েছিলেন। সব কিছু মিলে লাস্ট ম্যাচটা করিম জান্নাতের জন্য ভালো কোনো পারফরমেন্স ছিল না। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে করিম জান্নাতকে ড্রপ দিয়ে তারা মোহাম্মদ ইশাককে খেলাবে। ওকে, একটু প্লেয়ার টু ওয়াচ দেখে নিব। এনরিক নরখিয়ে লাস্ট 3 টি20 উইকেট নিয়েছেন 2টো, অ্যাভারেজ 49, ইকোনমি 8.2। অন্যদিকে ফজল হক ফারুকি উইকেট 4টি, এবং একসাথে এভারেজ হচ্ছে 17.3 এবং ইকোনমি 7.6। রাইট। যেভাবে আপনি রিয়াসাত আজিম বলছিলেন যে এই উইকেটে আপনার পেসাররাও কিন্তু ভালো সুবিধা পেয়ে থাকেন। কোন পেসাররা? যে পেসাররা পেস বোলাররা এই উইকেটটাকে খুব একটা এক্সপ্লয়েট করতে পারেন। উইকেটে কোথায় বল ফেললে বা কোন লেন্থে বল ফেললে আপনি ব্যাটসম্যানরা বিপদে পড়বেন, সেটা তারা কিন্তু বেশ ভালোভাবে জানেন, এবং সেই দিক থেকে কিন্তু আপনার আনরিক নরকিয়ার কিন্তু ভালো অভিজ্ঞতা রয়েছে। আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি। আপনি দেখবেন যে তিনি টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেখানে তিনি খুব সম্ভবত 9 রানে বা 10 রানে আপনি 4টা উইকেট নিয়েছিলেন, যে ম্যাচে 77 রানে অল আউট হয়ে
হয়ে গেছিল শ্রীলঙ্কা। সো এই উইকেটে কেমনভাবে বল করতে সেটা তার জানা রয়েছে। আর ফজলক ফারুকি তো দুর্দান্ত খেলছেন, 16টি উইকেট পেয়েছেন তিনি, এখন পর্যন্ত আপনার বিশ্বকাপে হাইয়েস্ট উইকেট টেকার কিন্তু আপনি 16টি, তিনি সেই রেকর্ডটি ছুঁয়ে ফেলেছেন। একটা উইকেট পেলে তিনি কিন্তু আপনার সর্বাধিক রেকর্ডের মালিক হয়ে যাবেন আর কি, এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট। আরেকটা বিষয়টা হলো যে রশিদ খানও দুর্দান্ত বোলিং করছেন, 14টি উইকেট পেয়েছেন, নবীনুল হক 13টি পেয়েছেন। আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন? সো বোলিং সাইডটা আপনার সবচেয়ে স্ট্রং হলো, আপনি যদি তুলনা করেন ব্যাটিং এবং বোলিং সাইডটা কিন্তু আপনার এই ম্যাচে সেমিফাইনালে স্ট্রং থাকবে আপনার নিশ্চিতভাবে এই আফগানিস্তানের। আজকে আসলে শোয়ের বাইরে একটু কথা বলতে ইচ্ছে করছে, মানে আমার একটু হাসি পেলো যে আমাদের যে টপ 5 উইকেট টেকার রয়েছে এর মধ্যে রিশাদের নামটা আছে বাংলাদেশের পতাকাটা গোল করে দেখা যাচ্ছে, এটুকু দেখলেও বোধহয় ভালো লাগে। বাট এর থেকে লজ্জাজনক কথা আমার আর কিছু বলার নেই, এ প্রসঙ্গে আর যাবো না। আমি আবারও রিয়াসাত ভাইয়ের কাছে চলে যাবো এবং আজকের ম্যাচেই থাকতে চাই, যেহেতু এটা লো স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি এই উইকেটে, সেই জায়গা থেকে তো ডেফিনেটলি আমার মনে হয় যে টসে জিতে অবশ্যই বোধহয় বোলিং নিতে চাইবে, মানে কি বলেন? আমার কাছে যেটা মনে হয় আফগানিস্তান টসে যদি জিতে তারা ব্যাটিং নেবে, কারণ হচ্ছে তারা তাদের বোলারদেরকে একটা স্পেসিফিক টার্গেট দিয়ে দিতে চায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি দেখেন তারা কিন্তু টস জিতে ব্যাটিং করেছিল। বাংলাদেশ যেমন ইন্ডিয়ার এগেইনস্টে টস জেতার পরে ভারতকে ব্যাটিং এ পাঠিয়েছে, মানে ভারত 250 করলে আমরা 251 করবো টাইপের একটা ভাব নেওয়ার চেষ্টা করেছিল। তো ওরা আসলে ওদের রিয়েলিটি বুঝে, ওরা ওদের স্ট্রেংথ বুঝে। সেই জায়গা থেকে আফগানিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় যে তারা যদি টস জেতে তারা ডেফিনেটলি ব্যাটিং নেবে। এবং আপনি যদি সাউথ আফ্রিকার কথা জিজ্ঞেস করেন, আমি বলবো যে তারাও ব্যাটিং নেবে, কারণ হচ্ছে এই টাইপের লো স্কোরিং ম্যাচে আমি যদি একটু প্রিভিয়াস হিস্ট্রি দেখার চেষ্টা করি, বাংলাদেশের বিপক্ষে তারা আগে ব্যাট করেছিল, টসের কথা আপনি ভুলে যান, আগে ব্যাট করে কিন্তু 113 রান ডিফেন্ড করেছিল। তারা নেপালের বিপক্ষে আগে ব্যাট করেছিল, 115 রান তারা ডিফেন্ড করেছিল। তো এই যে লো স্কোরিং ম্যাচেস যেগুলো হয়েছে, যেগুলোতে উইকেট অনেক ট্রিকি ছিল, ব্যাটারদের এগেইনস্টে ছিল, সেই ম্যাচেস গুলোতে তারা যে ম্যাচগুলো হারতে হারতে জিতেছে, কায়সার ভাই আলোচনার একদম শুরুতেই বলেছে, প্রত্যেকটাতেই কিন্তু তারা অল্প পুঁজিকে ডিফেন্ড করেছে, তাদের বোলারদের উপর সেই আস্থাটা তাদের রয়েছে। তো আমার কাছে মনে হবে যে এই পর্যায়ে এসে তারা এক্সপেরিমেন্টে যাবে না, দুই দলই টসে যেই দলই জিতবে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ তারা ব্যাটিং করবে। রাইট, আমি একটু যোগ করি এখানের সাথে। আপনি দেখবেন যে উইকেটে খেলা হচ্ছে স্লো উইকেটে মানেটা হলো যে আপনি যদি শুরুতে ব্যাট না করেন তাহলে আপনাকে পরবর্তীতে ব্যাট করতে হবে, অর্থাৎ তখন কিন্তু আপনি এই 20 ওভার খেলা হয়ে যাওয়ার পর সেই উইকেটে ব্যাট করতে যখন নামবেন সেই উইকেট তো আর একটু স্লো হবে, তখন সেখানে ব্যাট করাটা আপনার জন্য আর একটু কঠিন হবে। সো রিয়াসাত আজিম একদম স্পট অন যে তিনি যে টসে যে জিতবে যে দল, সেই দল কিন্তু আপনার ব্যাটিংটাই বেছে নেওয়াটা সহজ এবং নিরাপদ মনে করবে। এবং আরেকটা বিষয়টা হলো যে আপনি আফগানিস্তান কিন্তু শেষ দুটো ম্যাচ জিতেছে প্রথমে ব্যাটিং করে, কিন্তু আপনি রান মানে রক্ষা করে কিন্তু ম্যাচটা জিতেছে। সো সেটাও তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হবে, কারণ তারা জানে যে এই উইকেটে যদি আমরা 120 রানও করতে পারি সেটা রক্ষা করার মতো বিষয় কিন্তু আমাদের বা শক্তি কিন্তু আমাদের দলের স্পিনারদের রয়েছে, পেসারদের রয়েছে। তো নিশ্চিতভাবে আফগানিস্তানও তাই চাবে যে টসে জিতে আগে ব্যাটিংটা করে নেবে, এবং যদি স্কোরবোর্ডে 125 রান বা 30 রান তারা করতে পারে তাহলে দেখবেন যে এই ম্যাচ জয়ের এক ধরনের বিশ্বাসটুকু তাদের মধ্যে চলে আসবে। ঠিক একই রকমভাবে সাউথ আফ্রিকাও কিন্তু লো স্কোরিং ম্যাচগুলো জিতে সব এসেছে। সো এখানে টসটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে। অফকোর্স এটা তো আসলে বলা বাহুল্য, বলার অপেক্ষা রাখে না। কিন্তু যদি মানে ইনকেস, যেটা একটা কথা একটু আগে রিয়াসাত ভাই বলছিলেন যে হয়তো তারা এরকমটা বলছে যে তাদের টপ অর্ডার বা গুরবাজের কথা যে হয়তো ইনজুরিতে রয়েছেন, এমনটা নাও হতে পারে, প্রতিপক্ষকে একটা ধারণা দেওয়ার জন্য। বাট যদি এটা হয় সেক্ষেত্রে এইটা কি একটু খানিকটা আফগানদেরকে, কারণ আমরা সবাই জানি যে টপ অর্ডাররাই তাদেরকে রান করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ইব্রাহিম জাদরান এবং গুরবাজ, তো সেই জায়গায় তো একটা ছন্দপতন হয়তো ঘটছে। রাইট, অবশ্যই সেটা হবে। এবং আমি একটু যোগ করি, সেটা হলো যে এখন পর্যন্ত আপনি ঠিক যেরকমভাবে ফজলক ফারুকি আপনি হাইস্ট উইকেট টেকার রয়েছেন, 16টি উইকেট পেয়েছেন, ঠিক একই রকমভাবে আপনার 281 রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ, তিনি কিন্তু হাইস্ট রান গেটার এখন পর্যন্ত এখানে। এবং তার সঙ্গী যিনি রয়েছেন তিনি জাদরান, তিনিও কিন্তু 229 রান করেছেন, অর্থাৎ এক থেকে তিনের মধ্যে দুজনই কিন্তু আপনার হাইস্ট রান গেটার আফগানিস্তান। এবং এখন পর্যন্ত রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের যে উইকেট আপনার পার্টনারশিপটা, তিনটি তারা আপনার সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন এই বিশ্বকাপে, সেঞ্চুরি পার্টনারশিপ তারা 3টি করেছেন, আর কোনো দল কিন্তু সেরকমভাবে করতে পারেনি। আরেকটি দল করেছে মাত্র একটি পার্টনারশিপ হয়েছে, সেটাও করেছেন ডিকক এবং রেজা হেনড্রিক, কিন্তু আপনি দেখবেন যে হাইস্ট পার্টনারশিপটা কিন্তু তাদের। সো তারা নিশ্চিতভাবে এই জুটিটা 7টি ম্যাচের মধ্যে হাইস্ট 4টা তারা করেছেন 50+ পার্টনারশিপ। সো নিশ্চিতভাবে তাদের এই জুটিটা যদি না থাকে সেখানে আফগানিস্তান কিছুটা হলে একটু ধাক্কাটুকু খাবে। আর আফগানিস্তান দলের জন্য আমি যে জিনিসটা দেখতে চাই যে তারা যে 7টি ম্যাচের মধ্যে যে কটা ম্যাচ জিতেছে সেখানে ম্যাক্সিমাম রানের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন 2 ওপেনার, কিন্তু তাদের সেই রিয়েল টেস্টটুকু আপনার মিডল অর্ডার ব্যাটার যারা রয়েছেন তাদেরকে সেই রিয়েল টেস্টটুকু হয়নি। তো এই ম্যাচে যদি কোনো কারণে আপনার জুটিটা তারা না করতে পারে, অথবা জুটিটা যদি থাকলেও
সেই দুই ওপেনার যদি ভালো পারফর্ম না করতে পারেন তখন দায়িত্বটা নিতে হবে কিন্তু মিডল অর্ডারদের। সেটা তারা কেমনভাবে নিতে পারবে এই ধরনের সেমিফাইনাল ম্যাচে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এটা একটা খুবই ভাইটাল পয়েন্ট এবং এটা একটা টেনশনেরও কারণ। এখন মনে হচ্ছে যে আফগানদের ভালো করাটা জরুরি, মানে আমরা যারা তাদেরকে সাপোর্ট করছি সেই জায়গা থেকে। রিয়াসাত ভাইয়া, সবচেয়ে বড় ব্যাপার কি যে এরকম একটা ক্রিকেটীয় নেশন যারা হচ্ছে এই যে আমরা এত ডোমেস্টিক ক্রিকেট করি, আপনি খেয়াল করে দেখবেন যে কায়সার ভাই অনেক বলে, আমি অনেক বলি, আমাদের সমর্থকরা অনেক বলে আমাদের স্ট্রাকচার ভালো হওয়া উচিত, আমাদের হোম এন্ড অ্যাওয়ে হওয়া উচিত, আমাদের আরো একটা টি-20 টুর্নামেন্ট হওয়া উচিত। আমরা তো এই গত বাঁধার কথাগুলো বলি, আমি দায় নিয়ে বলছি। আফগানিস্তানের ডোমেস্টিক ক্রিকেটের খবর কেউ রাখে বলেন? দিন শেষে কিন্তু ওই স্ট্রাকচারটা তাদের প্রপারলি নেই। তারা খেলে এই যে বাংলাদেশের সাথে তাদের খেলা হয়েছে, নাগরিক টিভিতে আমরা বিজ্ঞাপন দেখি নয়ডায় কবে থেকে কবে খেলা, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত নাকি কোনো কিছুই জানে না। যাই হোক, এটা নাগরিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝবে, সেটা আমার বিষয় না। বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে খেলা, এই খেলাটা কোথায় হচ্ছে? এটা কিন্তু আফগানিস্তানের হোম সিরিজ। এই সিরিজটা তারা খেলছে ইন্ডিয়ায়, তাই না? অথবা তাদেরকে খেলতে হবে দুবাইতে। তো এরকম একটা ক্রিকেট নেশন যাদের হচ্ছে কোনো ক্রিকেট কাঠামোর কটাও নেই, তারা কোথায় চলে গেছে? তারা গত 20 বছর, আমি বললাম না যে 2004 সালে তারা প্রথম অফিসিয়াল ইন্টারন্যাশনাল ম্যাচটা খেলেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ট্রফি, আমি একদম মেনশন করে বলছি, এবং সেই দলেও মাহমুদ নামি ছিলেন। তো এরকম একটা নেশন 20 বছরের মধ্যে কোথায় চলে গেছে এবং আমরা হচ্ছে কোথায় আছি? আমাদের চিন্তার জায়গাটা আপনি একবার ভেবে দেখেন যে আমাদের টার্গেট হচ্ছে 3 উইকেট চলে গেলে আমরা সেমিফাইনালে ট্রাই করবো না। ভাবতে পারেন আমরা কতটুকু গা বাঁচানোর চেষ্টা করি, আমরা কতটুকু নির্লজ্জ যে আফগানিস্তানের বিপক্ষে আমরা কোনো মতে একটা জয়কে প্রায়োরিটি দিই। এই জয়টা নিয়ে বাংলাদেশে ব্যাক করলে আমরা বলতে পারবো আমাদের কিছু বোনাস দেন পাপন ভাই। এই যে চিন্তা, এই যে ভাবনা, এই যে মানসিক দাসত্ব, এখান থেকে তো আমরা বের হতে পারিনি। আর তারা স্বপ্ন দেখছে যাদের কোনো লোকাল স্ট্রাকচার নেই, যাদের বিশাল ক্রিকেট বোর্ড নেই, যাদের হোম সিরিজ গুলো খেলতে হয় অন্য দেশের মাঠে, তারা স্বপ্ন দিচ্ছে বিশ্বকাপের ফাইনালে যাওয়ার জন্য। সো এই দলটার প্রতি একটা সিম্পথি কাজ করাটা খুব স্বাভাবিক। একদমই তাই। এবং আমি ভাবছিলাম যে অস্ট্রেলিয়ার সাথে যখন তাদের ম্যাচ এবং অস্ট্রেলিয়ানরা তাদের সাথে খেলতে চায় না, এমন কোন একটা ব্যাপার মনে হয় আছে, এবং আফগানরা কিন্তু সেটার উত্তর যথার্থ জবাব মনে হয় দিয়ে দিয়েছে। রাইট, আফগানিস্তানের সাথে কিন্তু এখন পর্যন্ত দুবার তাদের যে দ্বিপাক্ষিক সিরিজ ছিল, টেস্ট সিরিজ ছিল, সেটা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। এবং তারা যুক্তিটা দেখিয়েছে যে তাদের এখানে যে আপনার তালেবান শাসন রয়েছে, সেই তালেবান শাসনে সেখানে ওমেন্স রাইট এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং সেই গ্রাউন্ডে তারা এই টেস্ট দলের সঙ্গে মানে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। কারণ দ্বিপাক্ষিক সিরিজ যদি খেলে তাহলে তাদের ওখানে যে আপনার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটাকে তারা এক অর্থে সাপোর্ট দিয়ে যাবে। এই যুক্তিতে তারা আপনি দুবার তাদের সাথে সিরিজটা আপনার খেলেনি। কিন্তু আমার যুক্তিটা হলো যে তাদের সাথে আপনি দ্বিপাক্ষিক সিরিজ খেললেন না, কিন্তু ক্রিকেট তো আপনি তাদের সাথে ঠিকই খেলছেন আপনি যখন আইসিসির ইভেন্টে থাকছেন। সো আইসিসির ইভেন্টে যদি ক্রিকেট খেলতে পারেন তো দ্বিপাক্ষিক সিরিজে খেললে আপনার সমস্যাটা কোথায়? এবং সেটা খুব চমৎকার করে ব্যাখ্যাও করেছেন রশিদ খান, যে তারা তো আমাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ এখানে খেলছে না, কিন্তু আইসিসির ইভেন্টে খেলছে, তাহলে কেন এই মানে আমাদের সাথে খেলছে না আমরা ঠিক বুঝতে পারছি না। অস্ট্রেলিয়া সবসময় এই ধরনের একটু নাকুচু ভাব কিন্তু দেখিয়ে থাকে। বাংলাদেশেও কিন্তু আসেনি তারা নিরাপত্তার কারণ দেখিয়ে, বাংলাদেশের সঙ্গে তারা সিরিজটা ক্যান্সেল করেছিল, সেটা মানে কোনো মতেই লজিক্যাল কোনো কিছু না। আর আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে দেখবেন যে আফগানিস্তান কিন্তু এবার অস্ট্রেলিয়ার সাথে খেলতে নামার আগে সেই বিষয়টা ভালোভাবে মনে রেখেছিল, এবং আরেকটা জিনিস মনে রেখেছিল যে গত বিশ্বকাপে কিভাবে মানে অস্ট্রেলিয়া তাদেরকে হারিয়ে দিয়েছিল। অস্ট্রেলিয়া তো হারায়নি, হারিয়েছিল কিন্তু আপনার গ্লেন ম্যাক্সওয়েল এককভাবে। তো সেই জিনিসটা তারা একটু মাথার মধ্যে রেখেছিল, এবং তারা জানতো যে এই বিশ্বকাপে বা বিশ্বকাপের আসরে যদি আমরা স্বীকৃতি আদায় করে নিতে চাই তাহলে বড় কোনো কিছু করতে হবে, এবং সেই বড় কোনো কিছু করার তাগিদ নিয়ে এসেছিল বলেই তারা, রিয়াসাত আজিম যেভাবে বললেন যে তাদের ক্রিকেট কাঠামো নেই, কিন্তু সেই বড় কিছু করার জন্য মানসিক স্পৃহাটা রয়েছে, তাগিদটা রয়েছে, চেষ্টা রয়েছে, জোশ রয়েছে, যুদ্ধ জেতার ভাবটুকু রয়েছে, এবং সেটা যদি আপনি করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনি আর বাদবাকি কোনো কিছু লাগে না। এই কারণে আমি সবসময় একটা কথা বলে থাকি, সেটা হলো যে উইল পাওয়ারটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেটা যদি আপনার যে দৃঢ় ইচ্ছাটুকু থাকে, উইল পাওয়ারটুকু থাকে, তাহলে পৃথিবীর যে কোনো মানে আপনার অসম্ভবকে আপনি কিন্তু সম্ভব করতে পারেন। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। শুভকামনা থাকবে দুই টিমের জন্য, এবং আপনাকেও অনেক ধন্যবাদ, সেই সাথে রিয়াসাত আজিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। দর্শক, বিদায় নিচ্ছি যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি থেকে।